পরের দিন সকালে হরিরাম ও তার স্ত্রী দুই মেয়ে ও জামাইকে নিয়ে বসে পড়লেন পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারায়। আজ তোদের একসাথে দেখে খুব খুশি হলাম। জানি তোরা সম্পত্তির ভাগ নিতে এসেছিস, তবু সবাইকে একসাথে দেখে মনটা শান্তি পেল। মা, বাবা, যেটা বলছিলাম, তোমাদের যে সম্পত্তি আছে সেটা আমাদের নামে লিখে দাও। এই নিয়ে মঞ্জুর সঙ্গে কথা হয়ে গেছে। মেয়ের কথা শুনে হরিরাম আর তার স্ত্রী হতবাক হয়ে গেলেন। এমন দাবি যে একদিন তাদেরই সন্তানদের মুখে শুনতে হবে তা তারা কোনোদিন কল্পনাও করেননি। মঞ্জু, সরোজ যা বলছে তা কি ঠিক? হ্যাঁ বাবা, আমি আর তোমার জামাই আমরা নিজেদের খেয়াল রাখতে পারবো, কিন্তু দিদির এখন সংসারের অবস্থা ঠিক নেই। আমি চাই না আমার ভাগ নিয়ে ওরা কষ্ট পাক, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ভাগটা দিদিকেই দিয়ে দেব। হ্যাঁ, তুই যদি সব ছেড়ে দেয়া শুরু করলি, তোদের ভবিষ্যৎ কেমন হবে আমি ভেবে পাই না। দিদিকে সাহায্য করো, সেটা আমি স্বীকার করি, কিন্তু নিজের পরিবারকে বাঁচিয়ে রেখে করো। আমি জানতাম এমনটিই হবে, তাই আমি ঠিক করেছি আমি আর তোমার মা যেখানে থাকি সেই বাড়ি ও তার জমি মঞ্জুরের নামে থাকবে। বাকি জমি সম্পত্তি সূরজের নামে লিখে দেব, আর আমরা দুইজন বাড়ি বাড়ি করে দুই মেয়ের কাছে থাকব। কিন্তু তা কি করে হয় বাবা? আমাদের এমনিতে তো চলে না, আর তোমরা যদি থাকো কি করে হবে? যদি তুমি পুরো সম্পত্তি আমার নামে লিখে দাও, তাহলেই না হয় আমি ভেবে দেখতাম। কথা বাড়িয়ে লাভ নেই। মঞ্জু যখন তার ভাগ দেবে বলে মেনে নিয়েছে, তবে তাই হোক। দিদি, তোকে আমার অংশটা আমি লিখে দিলাম, কিন্তু এই বাড়ি আর জায়গাটা মা বাবার নামে থাকছে, কারণ তাদের বয়স হয়েছে। আমি চাই না বৃদ্ধাবস্থায় তাহা কারোর বোঝা হোক, তারা যেন ভালো থাকে। এই প্রস্তাবটা সারোজের ভালো লাগল না, কেননা তার আর কিছু করার নেই। মঞ্জুর কথার আগে সে আর কিছু বলতে পারল না। ঠিক আছে বাবা, আমি এখন আসি, তোমরা যা বলবে তাই হবে। এই কথা বলে সারোজ সেখানে থেকে তার স্বামীকে নিয়ে চলে যায়, কিন্তু মঞ্জু ও তার স্বামী তার মা বাবার কাছে কিছুক্ষণ থাকে। শুনছো, সবই তো আদায় হলো, মঞ্জুর ভাগটাও নিলাম, কিন্তু তারা তো বাড়িটা ছাড়লো না। তুমি ঠিক বলেছ, বাড়ি যদি না পাই এই সম্পত্তি নেবার মানেটাই বা কি হলো? বাড়িটা যদি আমাদের হয় তবে তো লোকেরা বলবে, দেখো এদের কত সম্পত্তি, দুটো বাড়ি আছে। তখনই তো আমি গ্রামের লোকেদের কাছে সম্মান পাবো। তুমি ঠিক বলেছ, কিন্তু কিভাবে তা সম্ভব? এবার আমাকেই কিছু একটা করতে হবে। আমি ভাবছি কালকেই তোমার বাবার বাড়ি যাব এই বিষয়ে কথা বলতে। শুনছ, আজকে আমি দিদির চোখে লোভ দেখলাম। আগেও এমন ছিল না, জানি না ও কিভাবে এমন হলো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি ভেবেছিলাম দিদির সত্যিই টাকার প্রয়োজন, কিন্তু আজ তার ব্যবহার দেখে মনে হলো তার উদ্দেশ্য পুরো সম্পত্তি নেওয়া। সেটা বড় কথা নয়, যতই হোক সে আমার দিদি, যতই লোভ করুক না কেন। কিন্তু সত্যি কথা হলো তার টাকার প্রয়োজন। তার এমন অবস্থার কথা ভেবেই মা বাবা তাকে নিয়ে চিন্তা করেন। তুমি যা বলছো ঠিক, কিন্তু দিদিকে সাহায্য করতে গিয়ে মা বাবার বাড়িটা যেন না হারাতে হয়। এমনটা নয় যে আমি তোমার মা বাবার বাড়ির লোভ করছি। আমি শুধু চাই তুমি, তোমার মা বাবা যেন ভালো থাকে সেই কথাটা ভেবে সিদ্ধান্ত নাও। রামুর মুখে তার মা বাবার প্রতি চিন্তা দেখে মঞ্জু খুব খুশি হয়, তাই সে কোনো কথা না বলে মন দিয়ে রামুর কথা শুনতে থাকে। পরের দিন শামু একাই সরোজের মা বাবার সঙ্গে দেখা করতে যায়। বাবা, আপনি যা করেছেন তা ঠিক করেছেন। এই সম্পত্তি পেয়ে আমাদের সুবিধা হয়েছে, কিন্তু আপনি যদি বাড়িটা আমাদের নামে লিখে দিতেন তাহলে আপনাদের সেবা করতে সুবিধা হতো। দেখো বাবা, সেবা যদি মন থেকে হয়, তোমার যদি সেবা করার ইচ্ছে থাকে, তাহলে বাড়িটা তোমার নামে লিখে না দিলেও তুমি সেবা করবে। আর যদি সেবা করার মন না থাকে, তবে তোমার নামে রাজমহল লিখে দিলেও তুমি সেবা করবে না। ঠিক আছে, থাকুন আপনার এই বাড়িতেই। আমি কেন? কেউ আপনাকে দেখতে আসবে না।
আমি আপনাকে ভালো পরামর্শ দিয়েছিলাম, কিন্তু আপনি আপনার জেদ নিয়ে বসে আছেন। শোনো বাবা, তুমি এই বাড়ির জামাই, তাই তোমাকে এখনো সম্মান করছি। ভালো হবে তুমি এখান থেকে চলে যাও, আর একা থাকার কথা আমরা নিজেদের দেখভাল করতে পারবো। কিন্তু তোমরা যে পথে চলছো তার জন্য খুব শিগগিরই তোমাদের খেসারত দিতে হবে। এই কথা শুনে শ্যামু কিছু বলতে বলতে সেখান থেকে বেরিয়ে যায়। রাতের সময় সারোজ আর সামু ঘরে বসে। না না, এভাবে হবে না, এভাবে বাড়ি আদায় করা যাবে না। আর আজকে বাবা তোমাকে যেভাবে অপমান করেছে, সত্যি বাবার এমনটা করা উচিত হয়নি। তুমি কালকেই মঞ্জুর বাড়ি যাও, তাকে বোঝাও যে কোনো উপায়ে আমাদের বাড়িটার দখলে আনতে হবে। বলরামপুর গ্রাম, যেখানে সরোজ আর মঞ্জুর মা বাবা বাড়িতে বসে তাদের শারীরিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। শুনো, শরীর আর ভালো যাচ্ছে না। আগে সকালে উঠে কত কাজ করতাম, এখন একটু হাঁটলেই মনে হয় কত পরিশ্রম হয়ে গেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। বয়স হচ্ছে, এখন আর এত কাজকর্ম করা যায় না। এখন ভাবি, যদি আমাদের একজন ছেলে থাকতো, এই বুড়ো বয়সে আমাদের পাশে থাকতো। কিন্তু আমাদের কপালে তো মেয়েই ছিল। তবে মেয়েদের কম ভেবো না, কিন্তু একটা কারণ আছে, মেয়েরা সাধারণত বাবার বাড়ির দায়িত্ব বেশি দিন নিতে পারে না। কিন্তু শরৎ যে ব্যবহার করলো তা দেখে মনে হচ্ছে যতদিন না এই বাড়ি তার নামে লিখে দিচ্ছি ততদিন সে আমাদের দিকে ফিরেও তাকাবে না। যে মেয়ে তার মা বাবার চেয়ে সম্পত্তিকে বেশি গুরুত্ব দেয়, তার কাছ থেকে অবহেলা ছাড়া কিছুই পাওয়ার আশা করবে না। তুমি ঠিক বলেছ, কিন্তু মঞ্জু বা তার স্বামীর মন অন্যরকম। তারা খেটে খায়, কিন্তু তাদের লোভ নেই। তাই আমি ঠিক করেছি আমরা কালকে মঞ্জুর কাছেই যাব।